নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব নরেন্দ্রনাথ মিত্রের লেখা বাস্তবতায় ছোঁয়া গড়া এক গল্প, ছোট দিদিমণি। এক সাধারণ কেরানির চাকরিতে যুক্ত মা, যিনি সংসার আর ছেলের ভবিষ্যতের মাঝখানে পড়ে যান এক গভীর টানাপোড়েনে। কাজের চাপে সন্তানের দিকে ঠিকমতো নজর দিতে না পারার ফাঁকে ছেলে জড়িয়ে পড়ে খারাপ সঙ্গে। কিন্তু সেই মা হেরে যান না, নিজের মতো করেই ছেলেকে টেনে আনতে চান সঠিক পথে। চলুন শুনে নিই সেই লড়াকু মায়ের গল্প, ছোট দিদিমণি। অনেক ধরাধরি, অনেক সুপারিশের পর শেষ পর্যন্ত পাড়ার বনমালী বিদ্যাপীঠে 40 টাকা মাইনের একটি চাকরি জুটে গেল রেবার। স্কুলের চাকরি, কিন্তু মাস্টারি নয়, কেরানিগিরি। রেবা বলল, আমাকে কোনো ক্লাস পড়াতে হবে না। হেডমিস্ট্রেস মৃদু এসে বললেন, না, চেঁচানির পালাটা আমাদের ওপরেই রইল। আজকালকার মেয়েরা বড় দুষ্টু, তাদের ম্যানেজ করা আপনার মতো শান্তশিষ্ট মেয়ের কাজ নয়। কিন্তু প্রশংসায় রেবা তেমন খুশি হলো না। মুখ ভার করে বললে, তবে শুনেছিলাম আমাকে নিচের ক্লাসের অঙ্ক আর বাংলা পড়াতে হবে। হেডমিস্ট্রেস বললেন, না, সেক্রেটারির সঙ্গে আলোচনা করার পর আমরা মত বদলেছি। অফিস ঘড়ির বাদিকে টেবিলের উপরে ঝুঁকে পড়ে একজন বুড়ো ভদ্রলোক টাকা আনা পাইয়ের হিসাব মিলাচ্ছিলেন। হেডমিস্ট্রেস তার কাছে এসে বললেন, রামজীবনবাবু, একে কাজকর্ম একটু বুঝিয়ে দেবেন। আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে উনি কাজ করবেন। ক্রমে গার্লস সেকশনে সব কাজ ইনিই দেখবেন। রেবার বয়স 27-28, দেখতে আরও 2-1 বছর বেশিই দেখায়। স্বাস্থ্য মোটেই ভালো নয়, রোগা ছিপছিপে চেহারা। গায়ের রং আর গৌর বলা চলে না, ফ্যাকাশেই বলতে হয়। পরনে একখানি তাঁতের শাড়ি, হাতে শাখার সঙ্গে দুগাছি করে ক্ষয়ে যাওয়া চুড়ি, সিথিতে মোটা সিঁদুরের দাগ। হেডমিস্ট্রেস চলে গেলে রামজীবনবাবু রেবার দিকে তাকিয়ে সামনে চেয়ারটা দেখিয়ে দিয়ে বললেন, বসুন। রেবা লজ্জিতভাবে চেয়ারটায় বসল। রামজীবনবাবু বললেন, এই বুঝি প্রথম নেমেছেন চাকরিতে? রেবা মুখ নিচু করে বলল, হ্যাঁ, কিন্তু আপনি আমাকে তুমিই বলবেন। রামজীবনবাবু খুশি হয়ে বললেন, অনুমতি পেলেই বলতে পারি মা। তুমি কথাটা বলতে আর কেউ বলে না। এখানে মেয়ের বয়সী তো ভালো, আমার নাতনির বয়সীরাও সব কাজ করে। বৃদ্ধের অভিযোগের ধরনে মুখ নিচু করে হাসি গোপন করল রেবা। রামজীবনবাবু বললেন, কিছু মনে করো না মা, বুড়ো মানুষ, বড় বেশি কথা বলবার অভ্যাস। যাকে পাই তার সব কথা জানতে ইচ্ছে করে। সংসারে কে কে আছেন? স্বামী আছেন, তা তো বুঝতেই পারছি। কি করেন তিনি? রেবা একটু ইতস্তত করে বললে, একটা ডিসপেন্সারির কম্পাউন্ডার। রামজীবনবাবু বললেন, শুধু তারাই চলে না বুঝি? একটু অনুচিত কথা বলে ফেলেছেন বুঝতে পেরে তিনি তাড়াতাড়ি সামনে নিয়ে বললেন, কিছু মনে করো না মা। তোমার ছেলে মেয়ে কটি? রেবা লজ্জিত হয়ে মুখ নিচু করে বললে, 5টি। বড়টি ছেলে, স্কুলে পড়ে, ক্লাস 6-এ, আর সব ছোট, তাদের স্কুলে দেয়নি। রামজীবনবাবু জিজ্ঞাসা করলে, সংসারে আর কে কে আছেন? শাশুড়ি, ননদ? রেবা মাথা নেড়ে বললে, না, তারা কেউ নেই। রামজীবনবাবু বললেন, তাহলে তোমার বাচ্চা ছেলে মেয়েগুলোকে কে দেখবে? তোমার স্বামী, তিনি বুঝি সকালে বাড়ি থাকেন? রেবা বললে, না, তাকে সকালেই বেরোতে হয়। 9 বছরের মেয়ে আছে, আর তার উপরেই ভাই বোনেদের দেখাশোনার ভার দিয়ে এসেছি। ঢং ঢং করে দেওয়ালের ঘড়িতে 8টা বাজল। রামজীবনবাবু তাড়াতাড়ি হিসেবের খাতায় চোখ দিলেন। রেবাকে বললেন, সোমবার থেকেই তোমার কাজকর্ম বুঝিয়ে দেব মা। আজ শনিবার, আজকের দিনটায় কোনো কাজ আরম্ভ করবার পক্ষে প্রশস্ত নয়। তাছাড়া খানিক বাদে আর ছুটিরও সময় হয়ে যাবে। পূবের দিকে সারি সারি 2টি কাচের আলমারি, একটার ভিতরে বই, আরেকটার ভিতরে বড় একটা গ্লোব দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীদের ভূগোল শেখাতে এটা দরকার হয় তা রেবা জানে, কিন্তু বিশ্বগোলক থেকে এক মুহূর্ত বাদেই দৃষ্টি বাইরে গিয়ে পড়ল। সশব্দে একখানা যাত্রী বোঝাই বাস চলে গেল রাস্তা দিয়ে। জানলার শিকের ফাঁকে তা দেখতে দেখতে বাড়ির কথা মনে পড়ে গেল রেবার। ছেলে মেয়েগুলো বড় দুরন্ত হয়েছে, কেউ গাড়ি ঘোড়া না চাপা পড়ে। ডিহি শ্রীরামপুর রোডের যে গলিটায় রেবারা থাকে, তার মধ্যে গাড়ি ঘোড়া বড় একটি ঢোকে না, ঢুকতে পারে না। কিন্তু না পারলেই বা কি,
বাড়ির ভিতরে কি বিপদ আপদের ভয় কম? মিন্টু রিন্টু সবসময় কলের কাছে থাকতে চায়। কলতলাটা এমন পিছল হয়েছে, একবার আছাড় খেয়ে পড়লেই হলো, তাহলে হাত পা কারো আস্ত থাকবে না। লতুর কি সাধ্য আছে ওদের সামলে রাখার? রেবা নিজেই হয়রান হয়ে যায়। স্কুল থেকে বাসা বেশি দূর নয়, একটু জোরে পায়ে হেঁটে গেলেই মিনিট 10 মধ্যে পৌঁছানো যায়। কিন্তু বেশি জোরে হাঁটার অভ্যাস রেবার নেই, শক্তিও কম। স্কুল থেকে ফিরে স্বামীর সঙ্গে দেখা হলো। দুপুরবেলা অজয় এ সময় খেতে আসে। তালতলা থেকে গোবরা কম রাস্তা নয়, কিন্তু এতটা পথ দুপুর রোদে হেঁটেই আসতে হয় অজয়কে। বাসটামের বাবুগিরি করা চলে না। এমনিতেই কালো রং, রোদে পুড়ে এই সময়টা একেবারে অঙ্গারের মতো চেহারা হয়ে যায়। রেবা কাছে এসে হাত পাখা কানা নাড়তে নাড়তে স্বামীর দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, ইস, ঘামে যে একেবারে নেয়ে উঠেছ। কাল থেকে তোমার আর এতটা পথ হেঁটে আসার দরকার নেই, ট্রামে এসো। অজয় মৃদু হেসে বললে, ট্রামে? আমি ভেবেছিলাম বুঝিবা ট্যাক্সির কথাই বলবে। রেবা বলল, আহা, বললেই বা ক্ষতি কি? আজ না হোক একদিন তো হতেই পারে। চিরকাল যে এমন অবস্থা থাকবে তার কি কথা আছে? অজয় বলল, তা তো ঠিকই, তুমি যখন প্রমোশন পেয়ে হেডমিস্ট্রেস হবে। ভালো কথা। এখন তোমার পোস্টটা কিসে? বড়, মেজো, সেজোদের পরে তুমি কোনটি, রাঙা না পাটকেলে? কোন ক্লাসে পড়াতে দিয়েছে তোমাকে? রেবা গম্ভীর মুখে বললে, কোনো ক্লাসেই না, আমাকে অফিসের কাজে মানে কেরানিগিরি করতে হবে। অজয় বলল, ভালোই তো। রেবা বলল, ভালো না ছাই? স্কুলে ঢুকে যদি পড়াতেই না পারলাম তাহলে আর কি হলো? প্রথম কয়েকদিনে স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা চলল এই বাড়তি 40 টাকা আয়ে সংসারের কোন সুখ স্বচ্ছন্দ বাড়াতে হবে। অজয় বলল, বাইরে বেরোবার মতো তোমার তো ভালো শাড়ি নেই, তুমি একখানা ভালো শাড়ি কিনে নিও। রেবা বলল, হুঁ, তাই বুঝি? আগে তোমার জুতো, শিবুদের জামা প্যান্ট, তারপর শাড়ির কথা ভাবা যাবে। আরও অনেক জিনিসপত্র কিনতে হবে সংসারে, থালা বাসন, আলনা, আলমারি। এক এক মাসে এক একটা করে কিনব। অজয় বলল, কিনে রাখবে কোথায়, যা বাড়ির অবস্থা? তা ঠিক, বাড়ি পুরনো, আর রেবাদের একতলার ঘরখানা বড়ই স্যাঁতস্যাঁতে আর অন্ধকার। এমন ঘরে থাকার জন্যই ছেলে মেয়েদের স্বাস্থ্য ভালো হচ্ছে না। সুবিধা মতো এবার ভালো একটা নতুন বাড়ি দেখে আলো হাওয়া ভরা সুন্দর একখানা ঘরে উঠে যাবে রেবারা। কিন্তু এই নিবৃত্ত মধুর দাম্পত্য লাভ বেশি দিন স্থায়ী হলো না। মাস কয়েকের মধ্যে গোলমাল শুরু হলো। গোলমালটা বাঁধল বড় ছেলে শিবুকে নিয়ে। বছর 11 বয়স হয়েছে শিবুর। নাক চোখের গড়নটা অনেকটা মায়ের মতো, রঙও ফর্সা। কিন্তু মায়ের সঙ্গে আকৃতির মিল খানিকটা থাকলেও স্বভাবের মিল তেমন নেই। শিবু দুষ্টু আর দুরন্ত। স্কুলের টার্মিনাল পরীক্ষা অনেকগুলো বিষয়ে শিবু এবারে ফেল করে বসল। অজয় চটে গিয়ে বলল, পড়বে না কেন? ও কি পড়ে? সারা সকাল ঘুরে ঘুরে আড্ডা দিয়ে বেড়ায়। শিবুর ছোট বোন লতা সাক্ষ্য দিয়ে বলে, হ্যাঁ মা, তাই। দাদা একটুও বাড়ি থাকে না, তুমি বেরোবার সঙ্গে সঙ্গেই বইপত্র রেখে চলে যায়। বস্তির ফটিক আর মদনের সঙ্গে চাকতি খেলে। আর যদি বলি যাসনে যাসনে, আমার মাথায় গাঁটটা লাগিয়ে দেয়। আমাদের কথা মোটেই শোনে না মা। রেবা ধমক দিয়ে বলল, থাক বাবা, তোরা গিন্নিপনা করতে হবে না। তারপর স্বামীর দিকে মুখ ঘোরালো রেবা। ছেলে আড্ডা দিয়ে বেড়ায় জানো তো, প্রতিকার করো না কেন, শাসন করো না কেন? সকালে বসে 1-8 ঘন্টা পড়ালেও তো পারো, তাও দেখি না কোনোদিনও। অজয় বলল, কত সময় আছে পড়াবার? চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন ছেলে পড়াতে বসি। তোমার ওই 40 টাকায় সারা গোষ্ঠীর পেট ভরবে না। রেবা চুপ করে থাকে। জিভের ডগায় এসে পড়া খুব একটা কঠিন কথা কোনোরকম সামলে নেয়। রেবা 40 টাকা কেন, এতগুলো মানুষের পেট অজয়ের 80 টাকাতেও ভরবে না। এতদিন তো প্রায় আধপেটা খেয়েই কেটেছে। রেবা মাসে মাসে 40 টাকা করে আনবার পর দুবেলা দুমুঠো জুটছে বাচ্চাগুলো। না, নিজের মায়না দিয়ে সংসারে আর কোনো স্বাচ্ছন্দ্য বাড়াতে পারিনি রেবা। ভালো শাড়ি পরে যেতে পারিনি, দামি আসবাবপত্রও কিনতে পারিনি। শুধু খোরাক পোশাকটা একটু ভদ্রলোকের মতো করার চেষ্টাতেই সব টাকা বেরিয়ে যাচ্ছে। আগেই 40 টাকা না হলেও চলতো, কিন্তু এখন আর চলে না। শিবুকে ধরে এনে সেদিন আচ্ছা করে মার লাগালো রেবা। তার 5 আঙুলের দাগ ছেলের 2 গালে ফুটে উঠল। সকালবেলায় খেলতে যাবি আর কখনো?
মিশবি ওই বস্তির ছেলেদের সঙ্গে? পিঠে আরও কয়েকটা কিলচর পড়ার পর শিবু কাঁদতে কাঁদতে বলল, না, সে আর ফটিক মদনের সঙ্গে মিশবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। চাকরি করতে এসে এখন আর এত কাজ করা যায় না, তবু চাকরি না করে উপায় নেই। দিন কয়েক বাদে অফিস ঘরে রামজীবনবাবু বললেন, বড় দুঃখের কথা মা, বললে তুমি কষ্ট পাবে, কিন্তু হিতৈষী হিসাবে কথাটা তোমার কাছে আমার গোপন করা উচিত নয়। রেবা বলল, গোপন করবেন কেন, কি হয়েছে বলুন। স্কুলে আসবার পথে শিবুকে তিনি বিড়ি টানতে দেখেছেন। বস্তির সেই মার্কা মারা বকাটে ছেলেগুলো তার সঙ্গে আছে। রামজীবনবাবু ধমক দিতে শিবু বুড়োকে দুটো আঙুল দেখিয়ে ছুট দিয়েছে। ছোট্ট কৌটোটা থেকে নস্যি নিতে নিতে রামজীবনবাবু বললেন, হাসিও আসে মা, আবার দুঃখও হয়। লেখাপড়াটা সবসময় বড় কথা নয়, কারো হয় কারো হয় না, কিন্তু স্বভাব চরিত্র যদি এই বয়সে বিগড়ে যায় তা তো আর ফেরানো যাবে না মা। ছেলের দিকে নজর রাখো। স্কুলে যতক্ষণ রইল রেবা গম্ভীর মুখে কাজকর্ম শেষ করলো। তারপর বাড়ি গিয়ে দুপুরবেলায় স্বামীকে ঝাঁঝালো গলায় বলে উঠল, শুনছো তোমার ছেলের কীর্তি? রামজীবনবাবু যা বলেছিলেন সব সবিস্তারে অজয়কে জানালো রেবা। অজয় মাথায় তেল মাখতে মাখতে নির্বিকার ভঙ্গিতে বললে, আর কত শুনবো, তুমি তো ছোট দিদিমণি হয়েছ, তাতেই আমার আনন্দ। তুমি তো রঙিন শাড়ি পরো, নিত্য নতুন ধাঁচে খোপা বেঁধে স্কুলে চাকরি করতে যেতে পারছো, তাতেই আমার সুখ। ছেলে বয়ে গেলে বা বকাটে হলে তোমার কি আসে যায়? রেবা অতি কষ্টে নিজেকে সংযত করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। অজয়ের কথার জবাব দিতে গেলে তার সঙ্গে এই ভর দুপুরবেলায় ঝগড়া বেঁধে যাবে। ভিতরের বাইরের যত জ্বালা সব কিছু শোধ অজয় স্ত্রীর ওপর দিয়েই নেয়। বাইরে এত শান্ত শান্তিপ্রিয় বলেই ঝগড়া বিবাদের সবটুকু স্পৃহা স্ত্রীর ওপর দিয়েই মেটায় অজয়। নইলে ছেলে বকাটে হওয়ার সব দোষ অজয় স্ত্রীর ওপর চাপায় কি করে? সেও তো বাপ, সেও কি পারে না ছেলেকে ধমকাতে, শাসন করতে? ছেলের শিক্ষা দীক্ষা চরিত্র গঠনের দায়িত্ব কি তার ওপরেও নেই? কিন্তু টাকা রোজগারের অজুহাতে অজয় সেসব দায়িত্ব এড়িয়ে যায়। ভোর হতে না হতে স্ত্রীর আগেই তার ছোট ব্যাগটি নিয়ে বেরিয়ে পড়ে। কয়েকটি গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার চেনা আছে। তাদের কারো অসুখ বিসুখ হলে ইঞ্জেকশন দেওয়ার দরকার হলে অজয়কে তারা ডাকে। 1 টাকা কি 12 টাকা ফি দিতে হয় তাকে, তাও বাকি থাকে। সেই বাকি বকেয়া আদায়ের অজুহাতে রোজ বেরোয়। তবে আরেকটা অজুহাতও আছে। এক ইন্স্যুরেন্স কোম্পানির দালালি নিয়েছে অজয়। বছরে 2-1টার বেশি কেস দিতে পারে না, কিন্তু তার জন্য রোজই বেরোনো চাই। অজয় বলে, ঘরে বসে নিজের ছেলে মেয়েকে আগলালে আমাকে পয়সা দেবে কে? বাইরে বেরোলে নগদ কিছু আসুক আর না আসুক, ভবিষ্যতের আশা থাকে। ছেলেমেয়েরা আরও বড় ভবিষ্যৎ, সে কথা অজয়কে কে বোঝাবে? বলে বলে রেবা তো হার মেনেছে। রেবার ছোট দিদিমণি নামটা দিয়েছে স্কুলের ঝি সুদা। স্কুলের অনেক টিচারের চেয়ে রেবা বয়সে বড়, কিন্তু চাকরি নিয়েছে সবচেয়ে শেষে, মাইনে সবচেয়ে কম, পদমর্যাদায় কনিষ্ঠ। তাই বোধহয় সুধার এই সম্বোধন মনে এসেছে। আর তার মুখ থেকে কথাটা শিখে নিয়েছে ছাত্রীরা। তারাও রেবাকে ছোট দিদিমণি বলেই ডাকে। স্কুলে চাকরি নিয়ে মিন্টু রিন্টুকেও সেখানে ভর্তি করে দিয়েছে রেবা। একজন ক্লাস 2-তে, আরেকজন 1-এ। স্কুলের অফিস ঘরে বই স্লেট বগলে করে এসে একদিন রিন্টু বলেছিল, ছোট দিদিমণি আমি বাড়ি যাচ্ছি। তারপরেই মুখে হাত চাপা দিয়ে খিলখিল করে এই হাসি। মেয়ের কাণ্ড দেখে রেবা তো অবাক। তারপর নিজেও হেসেছিল, তুইও আমাকে ছোট দিদিমণি বলবি? রিন্টু লজ্জিত হয়ে বলেছিল, বারে ক্লাসে সবাই যে বলে, আমার একা একা মা বলতে লজ্জা করে। সেদিন স্বামীর কাছে সেই গল্প হাসতে হাসতে করেছিল, শুনেছ মেয়ের কাণ্ড, ওরাও আমাকে ছোট দিদিমণি বলতে শুরু করেছে। অজয় হেসে বলেছিল, ভালোই তো, আমিও তোমাকে ছোট দিদিমণি বলে ডাকবো। ও ছোট দিদিমণি, 1 কাপ চা দেবে? রেবা লজ্জিত হয়ে বলেছিল, যা, অসভ্য কোথাকার, ওরা যদি কেউ শুনে ফেলতো, তোমার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে। কিন্তু সেদিন যা ছিল কৌতুক, আজ অজয়ের মুখে তাই নিষ্ঠুর ব্যঙ্গে রূপান্তরিত হয়েছে। রেবার সর্বাঙ্গ জ্বলে যেতে লাগলো। শিবুকে ডেকে ফের শাসন করলো রেবা। তার গালে সশব্দে গোটা 2 চর কষিয়ে দিয়ে বলল, আর বিড়ি খাবি আর মিশবি ওই বস্তির ফটিকার মদনের সঙ্গে? শিবু দাঁতে দাঁত পিষে বলল, হারামজাদি,
আমার উপরে দিদিমণিগিরি ফলানো হচ্ছে। মিন্টু বলল, বলে দেবো দাদা, মাকে বলে দেবো। বলে দিতে আর হলো না। ঘরের ভিতর থেকেই রেবা ছেলের কথা সব শুনতে পেল, কিন্তু শুনতে পেয়েও টু শব্দটি করল না রেবা। স্বামীর সঙ্গে আর ছেলে মেয়েদের মারধর করে এখন ভারী ক্লান্তি লাগছে। আর যেন সয় না, এ দেহ যেন আর বয় না। আবার একটা 70 আসছে। 70ই তো, 70 ছাড়া আর কি। ছেলের পড়াশোনার তত্ত্বাবধানে আর চরিত্র সজ্জাবার জন্য চট করে চাকরিটা যে ছেড়ে দেবে, রেবা এ কথাটা ভাবতেই পারে না। ছেড়ে দিলে আবার অভাব অনটনের মধ্যে পড়তে হবে। কত কষ্টে এইটুকু জুটেছে, এ কি ছেড়ে দেওয়া যায়? বরং চাকরি যাতে স্থায়ী হয় তার জন্য চেষ্টার অন্ত নেই রেবার। সকলের আগে স্কুলে যায়, সকলের শেষে হেডমিস্ট্রেস চলে এলে তারপর রেবা বেরোয়। কি জানি তার কখন কি দরকার হবে, কখন রেবার ডাক পড়বে, তার কি কিছু ঠিক আছে? খাতাপত্র গুছিয়ে স্কুল থেকে বেরোতে বেরোতে 12টা বেজে যায়। তার ঘণ্টাখানেক আগে বয়েজ সেকশন শুরু হয়ে যায়। মেয়েরা বেরিয়ে যাওয়ার পর কলবর করতে করতে বই খাতা বগলে করে কচি কচি ছেলেরা স্কুলে ঢোকে। তরুণ প্রবীণ নানা বয়সী শিক্ষকও আসেন। রেবা যে ঘরে বসে কাজ করে সেই ঘরেই তারা প্রথমে এসে ঢোকেন। এটাই তাদের বসবার আর বিশ্রামের ঘর। এখনও পার্টিশন দিয়ে আড়াল করা হয়নি। শুধু রেবার চেয়ার টেবিল আর খাতাপত্র রাখবার আলমারির উত্তর দিকে সরিয়ে দেওয়া হয়েছে। অপরিচিত পুরুষদের সামনে আগে ভারী আড়ষ্ট হয়ে থাকতো রেবা। কাজ করতে ভারী অসুবিধা বোধ করত, কিন্তু ক্রমে সবই অভ্যেস হয়ে গিয়েছে। এ কি, আপনি এখনও রয়েছেন? ঘরে ঢুকে সুনীলবাবু সেদিন জিজ্ঞাসা করলেন। তার কথার মধ্যে শুধু সৌজন্য ভদ্রতাই নয়, বেশ একটু সহানুভূতিরও স্পর্শ পেল রেবা। কিছুদিন আগে এই টিচারটির সঙ্গে আলাপ হয়েছে। বছর 26-27 হবে। বিএ বিটি পাশ করে এই স্কুলে এসেছে, শিবুদের ক্লাস টিচার। সে কথা জেনেই রেবা একদিন তার সঙ্গে আলাপ করেছিল। বেশ ভদ্র, সৌম্যদর্শন, ছাত্রদের খুব প্রিয় বলে খ্যাতি আছে স্কুলে। রেবা তার কথায় জবাবে মৃদু হেসে বলল, হ্যাঁ, কাজ এখনো শেষ হয়নি। সুনীল একটু হাসল। রোজই তো দেখি আপনার কাজের চাপ খুব বেশি। হ্যাঁ, চাপটা একটু বেশি, বলে রেবা শঙ্কিতভাবে এদিক ওদিক তাকালো। কেউ শুনে ফেলেনি তো? দেওয়ালেরও তো কান আছে। তারপর এই ভয়টুকু ধরা পড়ায় নিজেই যেন একটু লজ্জিত হলো রেবা। প্রসঙ্গ পাল্টে নিয়ে বলল, তারপর আপনার ছাত্রের খবর কি? কিছু পরিবর্তন বুঝতে পারলেন? ছাত্র বলতে রেবা কাকে বোঝাচ্ছে তা সুনীল জানে। জবাব দিতে গিয়ে তার হাসি মুখ একটু গম্ভীর হলো। সুনীল বলল, আপনি আমাদের কলিগ, আপনাকে সুখবর দিতে পারলে খুশি হতাম মিসেস দাস, কিন্তু আপনাকে মিথ্যে বলে তো লাভ নেই। শিবুর পরিবর্তনটা মোটেই ভালোর দিকে হচ্ছে না। ও দুষ্টুমি ক্রমেই বেড়ে যাচ্ছে। আর বেছে বেছে যত খারাপ ছেলের সঙ্গে ওর বন্ধুত্ব। ভালো অ্যাসোসিয়েশন ওর পক্ষে দরকার। রেবা বলল, কিন্তু তা পাই কোথায়? আচ্ছা, ওদের ক্লাসের ফার্স্ট বয়কে? সুনীল বলল, সমীর ব্যানার্জি, এখানকার ডক্টর ব্যানার্জির ছেলে। ওরা তো আপনাদের পাড়াতেই থাকেন। ছেলেটির সঙ্গে আপনার বুঝি আলাপ নেই? সুনীল বলল, আচ্ছা, আমি এক্ষুনি আলাপ করিয়ে দিচ্ছি। ছেলেটি যে শুধু পড়াশোনায় ভালো তাই নয়, স্বভাব চরিত্রের দিক থেকেও চমৎকার ছেলে। বুদ্ধিমান, ধীর স্থির, শান্ত, বিনয়ী। শুধু ক্লাসে নয়, স্কুলের মধ্যেও বেস্ট বয়। রেবা সাগ্রহে বলল, একটু ডেকে আনুন না, দেখি আলাপ করি। বেয়ারাকে দিয়ে সমীরকে ডেকে পাঠালো সুনীল। শিবুর চাইতে ছোটই হবে, বছর 9 বয়স, চিপচিপে ফর্সা সুন্দর চেহারা, মাথায় কোকড়ানো চুল, পরনে শার্ট আর হাফ প্যান্ট, খুব দামি কাপড়ে অর্ডার দিয়ে তৈরি। চমৎকার মানিয়েছে। হাতে একটা লাল পাথর বসানো আংটি, বোধহয় জন্মদিনে মা কি আরও কার কাছ থেকে পেয়েছে। সুনীল বলল, এর কথাই বলছিলাম, এর নামই সমীর। আর ইনি? সমীর মৃদু মিষ্টি এসে বলল, ওনাকে আমি চিনি, ছোট দিদিমণি। রেবা একটু লজ্জিত হলো। সমীর তার শিবুর বয়সী। পাড়া সম্পর্কে ডাকলে মাসিমা বলেই ডাকত, কিন্তু স্কুল সম্পর্কে রেবা তার ছোট দিদিমণি। কথাটা বলে ফেলে সমীর যেন একটু লজ্জা পেল। রেবা বলল, তুমি শিবুকে চেনো? সমীর বলল, হ্যাঁ, ও তো আমাদেরই সেকশনে পড়ে। ওর সঙ্গে তোমার ভাব আছে? এ কথার জবাবে
সমীর একটু চুপ করে থেকে বলল, ও তো আমাদের সঙ্গে মেশে না। রেবা বলল, ও না মিশলে তোমরা জোর করে মিশবে? শুধু নিজেই ভালো হলেই হবে না, ক্লাস শুদ্ধ, স্কুল শুদ্ধ ছেলেদের ভালো করে তোলাও তোমাদের কাজ। সমীর স্মিত মুখে চুপ করে রইল। রেবা তাকে নিজের বাসার ঠিকানা দিল, যাওয়ার জন্য বারবার অনুরোধ করল। সমীর শেষ পর্যন্ত বলল, আচ্ছা যাব। সমীরের বাবা ডক্টর এস.কে. ব্যানার্জির সঙ্গেও এই অফিস রুমেই একদিন আলাপ হলো রেবা। আলাপ হলো মানে করল। তিনি স্কুল কমিটির একজন মেম্বার, মাঝে মাঝে স্কুলে আসেন। তার একটি মেয়েও স্কুলে পড়ে। তার সম্বন্ধে হেডমিস্ট্রেসের সঙ্গে কি আলাপ করতে এখানে এসেছিলেন। রামজীবনবাবুকে আগেই রেবা অনুরোধ করে রেখেছিল। তিনি মধ্যবর্তী হয়ে পরিচয় করিয়ে দিলেন। ডক্টর ব্যানার্জি, আমাদের মিসেস দাস আপনার সঙ্গে একটু কথা বলতে চান। এই রোগা শীর্ণ কেরানি মেয়েটি তার সঙ্গে কি কথা বলবে ডক্টর ব্যানার্জি প্রথমটা ভেবে পেলেন না। রেবার সামনের চেয়ারটা টেনে নিয়ে একটু বিস্মিতভাবেই বললেন, কি ব্যাপার বলুন তো। রেবা লজ্জিতভাবে তার দিকে তাকালো। বছর 40 বয়স, স্বাস্থ্যবান, লম্বা চওড়া পুরুষ, সুপুরুষ। দামি স্যুটটি চমৎকার মানিয়েছে। রেবা একটু ইতস্ততা করে বলল, আপনার ছেলের সঙ্গে সেদিন আলাপ হলো। সমীর খুবই ভালো ছেলে। ডক্টর ব্যানার্জি মৃদু এসে বলল, ও। রেবা একটুকাল চুপ করে রইল। এরপর কি বলা যায় যেন ভেবে পেল না। ডক্টর ব্যানার্জি কিছুটা কৌতুকের সঙ্গে বললেন, আপনি কি শুধু এই জন্যই আমাকে ডেকেছিলেন? আমার কিন্তু এখন থেকেই পুত্র নামে ধন্য হওয়ার ইচ্ছে নেই। যতটুকু পারি স্বনামধন্য হতে চেষ্টা করি। রেবা মনে মনে ভাবল, এদিক থেকে ডক্টর ব্যানার্জি আর তার স্বামীর মধ্যে মিল আছে, কিন্তু দুজনের দুই ছেলের মধ্যে কি তফাৎ। ডক্টর ব্যানার্জি কথার জবাবে রেবা কিন্তু এবার নিরুত্তর রইল না। তার দিকে তাকিয়ে বলল, আপনার ছেলে খুব ভালো, তাই এ কথা বলতে পারছেন। ছেলে যদি খারাপ হতো তাহলে দেখতেন স্বনামধন্য হয়েও আনন্দ নেই। রেবার গলা শান্ত, করুণ, গম্ভীর। সে যেন স্কুলের একটি সাধারণ তুচ্ছ কেরানি নয়, এক গভীর বিষাদময় ট্র্যাজেডির নায়িকা, খারাপ বকাটে ছেলের মা। ডক্টর ব্যানার্জি এবার সোজা হয়ে বসলেন, রেবার দিকে কৌতূহলী হয়ে তাকালেন, বললেন, আপনারও বুঝি ছেলে আছে? রেবা বলল, হ্যাঁ, আপনার ছেলের মতো ভালো নয়। রামজীবনবাবু শিবুর পরিচয় দিয়ে বললেন, ছেলেটিকে কিন্তু কিছুতেই শোধরানো যাচ্ছে না ডাক্তারবাবু। ডক্টর ব্যানার্জি সহানুভূতির সুরে বললেন, বড় দুঃখের কথা। আপনি ভাববেন না মিসেস দাস, পরে ঠিক হয়ে যাবে। রেবা বলল, আচ্ছা, আপনি কি নিজেই ছেলেকে পড়ান? ডক্টর ব্যানার্জি হেসে বললেন, তেমন একটা সদিচ্ছা ছিল, কিন্তু সে সময় কই মিসেস দাস। জীবিকার দায় বড় দায়। টিউটর রেখে দিয়েছি, এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আপনিও তো একজন। বলেই থেমে গেলেন। রেবা বলল, আমার সে ক্ষমতা নেই ডক্টর ব্যানার্জি। আমি আপনার ছেলের সাহায্য চাই। সমীর যদি আমাদের বাসায় যায়, শিবুর সঙ্গে মেশে পড়াশোনা নিয়ে ওর সঙ্গে আলাপ আলোচনা করে, আপনি সমীরকে একটু বলে দেবেন? ডক্টর ব্যানার্জি বললেন, বেশ তো, তাতে আপত্তির কি আছে? আপনিও মাঝে মাঝে ছেলেকে নিয়ে যাবেন আমাদের বাড়ি। আমরা তো কাছেই থাকি। আপনি গেলে মিসেস ব্যানার্জিও খুব খুশি হবেন। আপনার সঙ্গে আলাপ করে আনন্দ পেলাম মিসেস দাস। আই হ্যাভ ফাউন্ড আ জেনুইন মাদার ইন ইউ। আমাদের ছেলে মেয়ে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা মা বাপ হতে পারি না। রেবা লজ্জিতভাবে মাথা নিচু করে রইল। ডক্টর ব্যানার্জি নমস্কার জানিয়ে বিদায় নিলেন। ডক্টর ব্যানার্জি আমন্ত্রণে রেবা একদিন গিয়ে তাদের বাড়িতে বেরিয়ে এলো। কাছেই গোবরা রোডে বড় বাড়ি, দামি ফার্নিচার, আসবাবপত্রে সাজানো। মিসেস ব্যানার্জি সৌজন্যের সঙ্গে বললেন, আসুন আসুন, আপনার কথা সমীর আমাকে বলেছে। ওর মুখেও শুনেছি আপনার প্রশংসা। মিসেস ব্যানার্জি ঠোঁট টিপে হাসলেন। রেবা লজ্জিত হয়ে বলল, আমার প্রশংসা করবার কিছুই নেই। প্রশংসা আপনার প্রাপ্য। আপনি সমীরের মা। মিসেস ব্যানার্জি বললেন, আপনিও ওই কথা বলছেন? কিন্তু আমার পাড়া পড়শি, বন্ধুবান্ধব
কেউ সে কথা বিশ্বাস করতে চায় না। তারা বলে আমাকে নাকি সমীরের দিদির মতো দেখায় বলে মধুর কণ্ঠে হেসে উঠলেন মিসেস ব্যানার্জি। রেবা তাকিয়ে দেখল, সত্যিই তাই মনে হয়, এবং যাতে মনে হয় সে চেষ্টাও মিসেস ব্যানার্জির আছে। বয়স 30-এর কম হবে না, কিন্তু দেখে মনে হয় যেন 20-22 বছরের একটি অনুরা মেয়ে। সিঁথিতে সামান্য সিঁদুরের আভাস দেখা যায় কি যায় না। পরনে চড়া রঙের শাড়ি, নিপুণ করে বাঁধা বড় খোপা, সুন্দর স্বাস্থ্য। ছেলে মেয়ে হয়েছে বলে যেন মনেই হয় না। মিসেস ব্যানার্জি বাড়ির সবগুলো ঘর ঘুরে ঘুরে রেবাকে দেখালেন। শোয়ার ঘর, বসবার ঘর, খাবার ঘর, ঘরের যেন শেষ নেই। দামি দামি সব আসবাব, রঙিন পর্দা, টেবিল ঢাকনি, কাচের আলমারিতে কত জায়গায় কত রঙিন জিনিস, শ্বেত পাথরের, কালো পাথরের, কত রকমের কত মূর্তি, শিব, বিষ্ণু, বুদ্ধ, নটরাজ, সেই সঙ্গে মাছ, হরিণ, আরও নানা রকমের সুন্দর সুন্দর সব পশু পাখি। মিসেস ব্যানার্জি সব নাম বলে যেতে লাগলেন। কোনটা কোন জায়গা থেকে কত দাম দিয়ে কিনেছিলেন তার ইতিবৃত্ত শোনালেন। বুড়ো শাশুড়ি, বিধবা ননদ আর নিজের মেয়ে ডলির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মিসেস ব্যানার্জি। বছর 17 বয়স, এর মধ্যে নাচতে গাইতে খুব ওস্তাদ হয়ে উঠেছে ডলি। মিসেস ব্যানার্জির ইচ্ছে নয় যে নিজের ছেলে মেয়েকে অমন একটা সাধারণ স্কুলে ফেলে রাখা, কিন্তু স্কুলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, হেডমাস্টার সবাই এসে ধরে পড়েছেন। সেক্রেটারির সঙ্গে তাদের আবার একটু আত্মীয়তা আছে, অবশ্য স্কুল নামমাত্র। বাড়িতে দুজনের জন্যই আলাদা আলাদা টিউটরের ব্যবস্থা করতে হয়েছে। তবুও সামনের বছর ও স্কুলে মিসেস ব্যানার্জি ছেলে মেয়েকে আর রাখবেন না, অন্য স্কুলে দেবেন। যেতে যেতে দোতলার আরেকটি ঘরও দেখালেন মিসেস ব্যানার্জি। বলুন তো এটা কি? তিনি হেসে বললেন। রেবা বলল, ঠাকুর ঘর নাকি? তিনি বললেন, একরকম ঠাকুর ঘরই। ভেজানো দরজা ঠেলে দিয়ে ঘরে ঢুকে বললেন, আমার স্টুডিও। এবার বুঝতে পেরে রেবা বলল, আপনার ছবি আঁকারও শখ আছে নাকি? আছে অল্প স্বল্প। সম্প্রতি স্বামীরা ছেলের পোর্ট্রেট এঁকেছেন। রেবাকে তাই দেখালেন মিসেস ব্যানার্জি। রেবা মুগ্ধ হয়ে বলল, সুন্দর হয়েছে। মিসেস ব্যানার্জি বললেন, আপনার শিবুকে পাঠাবেন, ওর ছবিও এঁকে দেব। নতুন ধরনের মডেল হিসাবে ও খুব চমৎকার হবে। আমি ওকে দেখেছি, এতদিন অনেক শিব এঁকেছি, এবার একটু শিবুকে আঁকব। তিনি মৃদু হাসলেন। রেবা একটু চুপ করে থেকে বলল, ছবি আঁকতে চান আঁকুন, কিন্তু ওকে আপনারা ভালো করে দিন মিসেস ব্যানার্জি, ও যেন সমীরের মতো হয়। মিসেস ব্যানার্জি বোধহয় তার মডেল আর ছবির কথাই ভাবছিলেন। বললেন, সবাই যদি একরকম হবে মিসেস দাস, তাহলে আর বৈচিত্র্য রইল কোথায়? রেবা নিজে গরজ করে সমীরের পড়ার ঘরও দেখে এলো। দক্ষিণ খোলা সুন্দর একটা ঘর, টেবিল, চেয়ার, বই এর র্যাকে সাজানো। রেবার অনুরোধে সমীর 2-1 দিন গেল তাদের বাসায়। শিবুর সঙ্গে আলাপ জমাবার চেষ্টাও করল, কিন্তু শিবু যেন ওকে তেমন আমল দিল না, এড়িয়ে এড়িয়ে গেল। দোভাজা চিরা চিনি আর নারকোল মিশিয়ে একটি বাটিতে করে সমীরকে সামনে এনে দিয়ে রেবা একটু হেসে বলল, তোমরা যা খাও তা তো দিতে পারবো না। সমীর লজ্জিতভাবে বলল, এসবও আমার খুব ভালো লাগে, কিন্তু ছেলেকে এমন সৎ বন্ধু জুটিয়ে দেওয়ার চেষ্টা সফল হলো না রেবার। একদিন শোনা গেল খেলার মাঠে সমীরকে শিবু গাঁটটা মেরেছে, আর যা নয় তাই বলে গালাগালি করেছে। আর সঙ্গে ছিল বস্তির ফটিক আর মদন। ছেলেকে রেখে শাসন করলো রেবা, বলল, সমীরকে মেরেছিস কেন? শিবু বলল, মারবো না, ওর দোষেই তো আমরা অতগুলো গোল খেলাম। সবুজ সমিতির কাছে হেরে গেলাম ম্যাচে, আমাদের মান রইল কোথায়? ও খেলতে জানে না তো ব্যাক হওয়ার জন্য অমন জেদ করলো কেন? ভালো ছেলে আর বড়লোক ছেলে হলেই বুঝি ভালো ব্যাক হওয়া যায়? তাই বলে তুই ওকে মারবি? বলে ছেলের গালে ঠাস করে একটা চড় মারল রেবা। দিন কয়েক সমীর আর এলো না। রেবা নিজেই গেল মিসেস ব্যানার্জির সঙ্গে দেখা করতে। খবর পেয়ে তিনি বসবার ঘরে নেমে এলেন। তার মুখ গম্ভীর। রেবা বলল, শিবুর জন্য আমি ভারী লজ্জিত, কিন্তু আপনি সমীরকে আর যেতে দিচ্ছেন না কেন? মিসেস ব্যানার্জি বলল, ও নিজেই যায় না। রেবা বলল, দেখা হলে আমি ওকে বুঝিয়ে বলবো, আপনিও বলুন।
ছেলেতে ছেলেতে মারামারি কি আর হয় না? মিসেস ব্যানার্জি বললেন, তা হবে না কেন, কিন্তু আপনার ছেলের মুখের যা ভাষা তা শুনে কানে আঙুল দিয়ে থাকতে হয়। অতি ছোট লোকও এ ধরনের গালাগালি করে না। আমি একদিন নিজের কানে শুনেছি। তাছাড়া ওর সম্বন্ধে টিচাররা আমার কাছে অনেকেই অনেক কথা বলেছেন। ওর গুণের অবধি নেই। সব জেনে শুনে আমি তো ওদের দলে যেতে দিতে পারি না। রেবা মুখ নিচু করে ফিরে এলো। ছেলের জন্য তারা লজ্জা অপমানের শেষ নেই। শিবুর ভাষা যে খারাপ তা রেবা জানে, কিন্তু ওসব ও পেল কোথায়? অজয় কোনোদিন ওসব গালাগালি করে না। এ ভাষা শিবুর মাতৃভাষাও নয়। এ বস্তির ছেলেদের কাছেই এসব কথা শিখেছে। বস্তিবাসের চরম ফল ফলেছে ছেলের ওপর দিয়ে। রেবা স্বামীকে বলল, এই জায়গা ছাড়া না হলে ছেলেকে ফেরাতে পারবো না। অজয় বলল, ছেড়ে যাব কোথায়? বালিগঞ্জে কে তোমার জন্য প্রাসাদ তৈরি করে রেখেছে? এত সস্তার ঘর আর কোথাও পাওয়া যাবে না। আমি কি খুঁজিনি মনে করো? কিন্তু যা ভাড়া শুনি তা আমাদের সাধ্যের বাইরে। অত টাকা ঘর ভাড়া দিতে গেলে একবেলা না খেয়ে থাকতে হবে। পারবে তো থাকতে? তখন আবার বলবে, চলো সেই বস্তিতেই চলো। রেবা তর্ক করল না। অজয়ের কথা তো মিথ্যে নয়। বেশি টাকা ঘর ভাড়া তারা গুনবে কি করে? সবচেয়ে রাগ হলো রেবার ফটিকার মদনের ওপর। একটির বয়স 12, আরেকটির বয়স 14। পড়াশোনা কিছুই করে না। স্কুলে পাঠাবার ক্ষমতা নেই ওদের মা বাপের। একটির বাপ তো কেঠো মিস্ত্রি, আরেকটির বাপের পেশার কিছু ঠিক নেই। যা পায় তাই করে, বোধহয় চুরি জোয়া চুরিও করে। তা সত্ত্বেও খরচ পোষায় না ওদের। এই মার্কামারা বকাটে ছেলে দুটি হয়েছে শিবুর ঘনিষ্ঠ বন্ধু। ওদের মধ্যে কি রেখেছে কে জানে। স্কুলের পাড়ায় ভালো ভালো ছেলেদের সঙ্গ ছেড়ে শিবু ওই বস সঙ্গে মিশেছে। ঘুড়ি ওড়াতে, ঘুড়ি বানাতে ওদের জুড়ি নেই। আতশবাজি তৈরি করতেও ওরা ওস্তাদ। শিবুর মুখে ওদের আরও অনেক গুণের কথা শোনা যায়, কিন্তু রেবা ওই ছেলে দুটিকে দু চক্ষে দেখতে পারে না। ওরাই শিবুকে নষ্ট করেছে, ওরাই তার মাথাটা খেয়েছে। সমীরের সঙ্গে গোলমাল হবার পর দুই বন্ধু ফের একদিন শিবুকে খুঁজতে এলো। ছেলেকে রেবা রেশনের দোকানে পাঠিয়েছিল। শিবু কোথায় মাসিমা? কেন, তাকে দিয়ে তোমাদের কি দরকার? রেবা ঝাঁঝালো গলায় বলল। ফটিক ঢোক গিলে বলল, অমনি ডাকছিলাম। মদন আলাপ জমাবার চেষ্টায় মিষ্টি গলায় বলল, আমাকে এক গ্লাস জল দেবেন মাসিমা? রেবা বলল, তোমাদের জন্য কি আমি জলছত্র খুলে বসেছি না? বকাটে বদমাইশের দল, আমার ছেলের মাথা তোরা চিবিয়ে খেয়েছিস, তোদের আবার জল দেব? যা, চলে যা এখান থেকে। ফের যদি শিবুকে গো ডাকতে আসবি। তারা খেয়ে ছেলে দুটি পালিয়ে গেল। একটু বাদে শিবু রেশনের ব্যাগ দুটো সশব্দে ঘরের মেঝে ফেলে দিয়ে রেবার ওপর রুখে উঠল। তুমি আমার বন্ধুদের অপমান করলে কেন মা? বন্ধু? ওই হতচ্ছাড়া ছেলে দুটো তোর বন্ধু? শিবু বলল, আলবাত বন্ধু। লোকে জল চাইতে এলে তুমি জল দাও না? তোমার লজ্জা করে না মা? এই তোমার স্কুলে দিদিমণিগিরি? এই শুনে রেবা ছেলেকে লাঠি নিয়ে তাড়া করল, যা, দূর হয়ে যা। কিন্তু এত শাসন, এত তিরস্কারেরও কোনো ফল হলো না। বার্ষিক পরীক্ষায় প্রথম ইংরেজি পরীক্ষার দিন নকল করতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের হাতে ধরা পড়ল শিবু। হেডমাস্টার ওকে কান ধরে স্কুল থেকে বার করে দিলেন। বললেন, কোনো পরীক্ষায় আর তোকে দিতে হবে না। সুনীল অনুরোধ করে বলল, শিবু আমাদের একটি কলিগের ছেলে মাস্টারমশাই। হেডমাস্টার বললেন, তা আমি জানি, সেই জন্যই আমাদের আরও স্ট্রিক্ট হওয়া দরকার। রেবা তখন স্কুলেই ছিল। সেকেন্ড ক্লাসের মেয়েদের বাংলা পেপার শেষ হয়েছে। যত মেয়ে পরীক্ষা দিয়েছে খাতা ততগুলোই ঠিক আছে কিনা তাই গুনে দেখছিল। একথা শোনার পর তার হাত কিছুক্ষণ আড়ষ্ট হয়ে রইল। মনে হলো ছেলেবেলায় শেখা শতকিয়া সে সম্পূর্ণ ভুলে গেছে। পৃথিবীতে আর কোনো সংখ্যা নাই, আছে শুধু শূন্য, আছে শুধু নিঃসীম অন্ধকার। সুনীলবাবু এসে সহানুভূতি জানালেন, দুঃখ করবেন না মিসেস দাস। রেবা একটু হেসে বলল, তা ঠিক, আমার আবার দুঃখ কিসে সুনীলবাবু? হেডমিস্ট্রেস আর তার সহকর্মীদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা সবাই এসে সমবেদনা প্রকাশ করলেন। রেবা স্তব্ধ হয়ে গেল। অনেক রাত পর্যন্ত শিবুর কোনো পাত্তাই মিলল না। অজয় বস্তির আর দুজন লোককে নিয়ে
ওর খোঁজে বেরুলো। তারপর রেলওয়ে ব্রিজের নিকট থেকে ধরে আনলো ছেলেকে। বাসায় এলে অজয় ছেলেকে গোটা কয়েক চড় কষিয়ে দিল। না হয় ফেলই করতিস, এই ক্লাসে আরেক বছর পড়তিস, নকল করতে গেলি কেন রে হারামজাদা? এমন করে আমাদের নাম ডুবালি কেন? শিবু ভেবেছিল মাও তাকে খুব মারবে, কিন্তু রেবা তাকে হাত দিয়ে ছুলো না, তার সঙ্গে কথা বলল না, একবার তাকালোও না ছেলের দিকে। শিবু যেন তার কেউ নয়। স্বামীর দিকে চেয়ে রেবা শুধু বলল, কাল থেকে আমি আর স্কুলে যাব না, চাকরি ছেড়ে দেবো ভাবছি। কোন মুখে আর যাব ওখানে? অজয় গম্ভীরভাবে বলল, যা ভালো বোঝো তাই করো। পরদিন কিন্তু রেবা ঠিক সময়ে স্কুলে গেল। কাজ যা ছিল যথা নিয়মে করে গেল। একটুও ভুল হলো না, একটুও দেরি হলো না। রামজীবনবাবু তার সঙ্গে আলাপ করতে গিয়ে সাড়া না পেয়ে নস্যের কৌটো খুলে এক টিপ নস্য নিয়ে ফের নিজের জায়গায় হিসাবের খাতায় মন দিল। খানিক বাদে 11টার সময় ছেলের দল পরীক্ষা দিতে এলো। রেবা বাইরে এসে দাঁড়ালো। দলের ভিতরে সমীরকে দেখে হেসে বলল, কাল কেমন পরীক্ষা দিলে সমীর? শিবুর ঘটনা সমীর সব জেনেছে। সে একটু সংকোচের সঙ্গে বলল, ভালো। আজ কি পরীক্ষা? বাংলা না? হ্যাঁ, ফার্স্ট তো হবেই, কিন্তু বাংলায় যদি 90-এর ঘরে তুলতে পারো, আমি তোমাকে নিজে একটা আলাদা করে পুরস্কার দেব, রবীন্দ্রনাথের বই। আচ্ছা বলে সমীর তাড়াতাড়ি পরীক্ষার হলে গিয়ে ঢুকল। তার যেন কীরকম একটা অস্বস্তি লাগছিল। রেবা মনে মনে ভাবল, এবার তার স্কুলের কাজ করবার সকলের কাছে মুখ দেখাবার ফের অধিকার জন্মেছে। সে শুধু সকলের মা নয়, সকলের ছোট দিদিমণি। ক্লাস 6-এর বাংলা পরীক্ষার ফলটা মণিবাবুকে জিজ্ঞাসা করে আগেই দেখে নিল রেবা। হ্যাঁ, সমীরই ফার্স্ট হয়েছে, 92 পেয়েছে। চমৎকার খাতা, একটি বানানো ভুল নেই, একটি ব্যাকরণও ভুল নেই। ওকে পুরো 100 দিলেও তৃপ্তি হয় না। মণিবাবু উচ্ছ্বসিত হয়ে উঠে বললেন, অন্য বছরের চেয়েও এবার ভালো পরীক্ষা দিয়েছে সমীর। মাসের শেষ, হাতে অল্পই টাকা ছিল রেবার, তবুও পাঁচশিকে দিয়ে কাছাকাছি একটা বইয়ের দোকান থেকে একখানা নৈবেদ্য কিনে নিয়ে এলো রেবা। ওকে যেন এক অদ্ভুত জেদে পেয়েছে। সবচেয়ে আগে সে সমীরকে পুরস্কার দেবে, সে কথা রাখবে। বই কিনে সন্ধ্যার দিকে ছুটল সমীরদের বাড়িতে। নৈবেদ্যখানা তার হাতে পৌঁছে দিয়ে তার মুখের হাসিটুকু না দেখা পর্যন্ত যেন রেবার শান্তি নেই। বাইরের ঘরে একটা টুলের ওপর বসে সমীরের ঠাকুমা মালা জপ করছিলেন। রেবাকে দেখে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কে? রেবা বলল, আমি। শিবুর মা? রেবা অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। সমীরের ঠাকুমা বলল, আমি সবই শুনেছি বাছা, বড় লজ্জার কথা, তুমি ওই স্কুলের মাস্টারি করো আর তোমারই ছেলে। কথাটা শেষ না করে থেমে গেলেন। রেবা বলল, মিসেস ব্যানার্জি কোথায়? সমীরের ঠাকুমা অপ্রসন্ন স্বরে বললেন, ছবি আঁকতে বসেছে। রেবা একটু হেসে বলল, আচ্ছা, ওর আর ব্যাঘাত করব না। তা সমীর কোথায়? সে তার বাবার সাথে সার্কাস দেখতে গেছে। রেবা বড় হতাশ হলো। ভেবেছিল আজও বইখানা ওর হাতে দিয়ে যাবে, তা বুঝি আর হলো না। মিনিট খানে কি চিন্তা করলো রেবা, তারপর ঠিক করলো, বইটা এনেছে যখন হাতে করে, তখন আর ফিরিয়ে নিয়ে গিয়ে কি হবে। নাম লিখে ও ঠাকুমার কাছে দিয়ে যাবে রেবা, তাহলেই সমীর পাবে। পেয়ে সমীর নিজেই রেবার সঙ্গে দেখা করতে যাবে, সেই ভালো হবে। সমীরের ঠাকুমা বললেন, ব্যাপারটা কি? রেবা তখন তার ইচ্ছেটা তার কাছে খুলে বলল, সমীর বাংলায় খুব ভালো নম্বর পেয়েছে, তাই প্রতিশ্রুতি মতো তাকে একখানা বই পুরস্কার দিতে এসেছে রেবা বলে সস্তা দামের একটা ফাউন্টেন পেন সে বুকের ভেতর থেকে বার করে ফেলল। তারপর নৈবেদ্য প্রথম পাতা খুলে আস্তে আস্তে লিখল, কল্যাণীয় সমীরকে ছোট দিদিমণি। কিন্তু লেখাটা শেষ করতে পারল না। তার আগেই বড় বড় দুফোঁটা চোখের জল নিতান্ত অপ্রত্যাশিতভাবে শব্দটির ওপর নিঃশব্দে ঝরে পড়ল। ভারী অপ্রস্তুত হলো রেবা। আঁচল দিয়ে জলটা মুছে নিয়ে বইখানা সমীরের ঠাকুমার দিকে এগিয়ে দিতেই
তিনি বলে উঠলেন, ও বই তো আমি সমীরের জন্য নিতে পারবো না বাছা। রেবা বিস্মিত হয়ে বলল, কেন? সমীরের ঠাকুরমা বললেন, তোমার মনে দুঃখ অশান্তি, তোমার কাছ থেকে বই নিলে সমীরের কল্যাণ হবে না। তুমি এখন এসো, পরীক্ষার ফল ভালো করে বের হোক, তারপর প্রাইজ তো ওকে স্কুল থেকে দেবে, ওর প্রাইজের জন্য ভাবনা কি? রেবা মুহূর্তকাল স্তব্ধ হয়ে থেকে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। বস্তির সামনে অন্ধকারে দাঁড়িয়ে শিবুর বন্ধুরা ফিসফিস করে আলাপ করছিল। তুই ভাবিস নে কিছু, ও শালা মাস্টারের ঠ্যাং যদি আমি না ভাঙি, আমার বাপের জন্ম নয়। ঠ্যাং কি বলছিস ফটিক, হাত দুটো ঠুটো করে দেব। বাছাদনকে আর মাস্টারি করে খেতে হবে না। আমি কেবল তাকে আছি, যদি 7 দিনের মধ্যে আমি ওকে শয্যা ধরা না করতে পারি, তবে দেখিস। চুপ, মা এসেছে। রেবা খানিকক্ষণ আগে পিছনে এসে দাঁড়িয়েছিল, তার সবই কানে গেছে। তাকে দেখে 3 বন্ধু পাথর হয়ে রইল। একটু বাদে মদন আর ফটিক সরে যাচ্ছিল। রেবা বলল, যেও না তোমরা, আমার সঙ্গে এসো। মদন ভয়ে ভয়ে বলল, কোথায় যাব? রেবা বলল, আমাদের ঘরে। সে কি কথা, শিবুর মা কোনোদিন তাদের নিজেদের এমন করে ডেকে নেয়নি। মদন আর ফটিক পরস্পরের দিকে তাকালো। গুম করে রাখবার মতলব নাকি? কিন্তু মাস্টার হোক আর যাই হোক, মেয়ে মানুষ তো, তার সাধ্য নেই ফটিক আর মদনের মতো জোয়ান ছেলের গায়ে হাত দেয়। তাহলে হাত মুচড়ে ভেঙে ফেলবো না? তাছাড়া বন্ধু হিসাবে শিবু তো আছেই, সেও সাহায্য করবে। প্রতিবাদ না করে 3 জনেই রেবার পিছন পিছন ঘরে ঢুকল। রেবার বড় মেয়ে হারিকেনটা জ্বেলে দিয়ে মার ফিরে আসতে দেরি দেখে পিছনের বারান্দায় নিজেই রান্নার আয়োজন শুরু করেছে। ছোট বন্ধুটি দিদির কাছে ঘেঁষে বসেছে। রেবা সেদিকে না তাকিয়ে মেঝে মাদুর বিছিয়ে মদনের দিকে চেয়ে বলল, বসো। বিস্মিত 3 বন্ধু বসলো পাশাপাশি। রেবা নৈবেদ্যখানা ফটিকের দিকে মেলে ধরে বলল, পড়ো দেখি একটা কবিতা। ফটিক লজ্জিত হয়ে বলল, আমি প্রথম ভাগের কয়েকটা পাতা অবধি পড়েছিলাম, অত কঠিন বই তো পড়তে পারবো না। মদনের দিকে তাকাতে সে লজ্জা পেয়ে বলল, আমি সব ভুলে গেছি। শিবু উৎসাহিত হয়ে বলল, আমি পারি মা, আমি পড়ব। রেবা তাদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমিই পড়ছি প্রথমে, তোমরা শোনো, পড়ে যাই, তারপর বুঝিয়ে দেব। পাতা উল্টে উল্টে রেবা হঠাৎ পড়তে শুরু করল, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। মজা পেয়ে রিন্টু মিন্টুরাও এগিয়ে এসে মাকে ঘিরে বসল। খানিক বাদে বাইরে জুতোর শব্দ শোনা গেল। অজয় অফিস থেকে ফিরে এসেছে। ঘরে ঢুকতে গিয়ে দরজার সামনে থমকে দাঁড়ালো অজয়। তারপর স্ত্রীর কাণ্ড দেখে পরিহাসে সুরে বলল, কি ব্যাপার, ঘরেও দিদিমণি হলে নাকি? আপনারা শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প ছোট দিদিমণি। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার আসবো এক নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।